মামলায় ডাকতে হয়েছে। আমি প্রথমত আপনারা জানেন আমাদের পার্টির তরফ থেকে এবং আরেকটা রাজনৈতিক দল জাতীয় কংগ্রেসের তরফ থেকে এই চলতি ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে যে ধরনের হামলা হুজ্জতি এবং মনোনয়নপত্র জমা দিতে বাধা প্রদান আরও নানাভাবে যে সন্ত্রাসের বাতাবরণ শুরু থেকে শুরু হয়েছে, এটা প্রতিকারে এবং যারা ইচ্ছুক প্রার্থীরা তারা যাতে নিরাপদে তাদের প্রার্থীপদ জমা দিতে পারেন এবং সার্বিকভাবে এই নির্বাচন সুস্থ স্বাভাবিক ভয়মুক্ত পরিবেশ সংগঠিত হয়, তার জন্য হস্তক্ষেপ চেয়ে মাননীয় আদালতে উচ্চ আদালতে যাওয়া হয়েছিল। আজকে শুনানি হয়েছে এবং আজকেই যে এই বেঞ্চ রিট পিটিশন শুনে রায় দিয়েছেন। এটা খুব লম্বা রায় না হলেও একেবারে ছোট্ট রায় না। আমি আপনাদের হোয়াটসঅ্যাপে রায়ের কপিটা সবার কাছে পাঠিয়ে দেব। আমি শুধু তার সেলিয়েন্ট কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। যে মাননীয় আদালত এই আমাদের কাউন্সিলদের তার বক্তব্য শুনে যে অবজারভেশন দিয়েছেন, প্রথমত হলো আমাদের অন্যতম একটা এই আবেদনে অংশ ছিল, যেহেতু শারীরিকভাবে উপস্থিত হয়ে বিডিওদের চেম্বারে গিয়ে মনোনয়নপত্র দাখিল করা যাচ্ছে না, দৈহিকভাবে আক্রান্ত হয়ে যাচ্ছে, তো অনলাইনে যাতে মনোনয়নপত্র দাখিল করা যায়। এখন তো যে লোকসভা বা আরও কিছু আরও বড় এরকম সাংবিধানিক সংস্থায় এই ব্যবস্থা শুরু হয়েছে, কাজে পঞ্চায়েত নির্বাচন আর এখানে যেহেতু এত আক্রমণ হচ্ছে, এই সুযোগটা এখানেও প্রলম্বিত হয়। কিন্তু আমাদের রাজ্য নির্বাচন কমিশন এটা নির্বাচন বিধিতে নেই বলে এই সুযোগটা দেননি। তো এখানে আমাদের রিট পিটিশনের উত্তরে যে অবজারভেশন দিয়েছেন মাননীয় আদালত, ইন আওয়ার ওপিনিয়ন উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ ডিজিটাল টেকনোলজি and with the over increasing criminalizations of politics যা হচ্ছে ত্রিপুরাতে, now it is high time that the election commission is to bring necessary amendments in law making suitable provisions so that candidates willing to contest elections may file nomination papers through electronic means. In the democratic system of governance, the authorities concerned must ensure free and fair elections. According to us, online filing of nominations would play a vital role to fulfill the Commission's statutory duty to maintain the purity of elections. However, true it is, any decision in this regard would depend on the specific legal framework and, of course, the technological feasibility, which also may not be very difficult to sort out in the present scenario. অর্থাৎ এই জায়গায় ত্রিপুরা যে এই প্রিভেলিং যে সিচুয়েশন যা চলছে, মাননীয় আদালতের এই রায়ে এটা ইমপ্লাইড যে ক্রিমিনালস বা পলিটিক্স যে ক্রিমিনালাইজেশন হচ্ছে, এতে বাধাপ্রাপ্ত হচ্ছে, এটা হওয়া দরকার টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের দিনে। এর জন্য এখানে ওনারা বলেছেন যে স্পেসিফিক লিগ্যাল ফ্রেমওয়ার্ক, অর্থাৎ বিধি ইত্যাদি যেহেতু নেই, এটা এই নির্বাচনের জন্য হয়তোবা করা যাবে না বা হয়নি, কিন্তু আগামী দিন যাতে কমিশন এটা ভাবে, অর্থাৎ রাজ্য সরকার এই ক্ষেত্রে পদক্ষেপ নেয়,
এটা একটা গুরুত্বপূর্ণ একটা অবজারভেশন, যে নিরীক্ষণ মাননীয় আদালত এই জায়গায় দিয়েছেন। এবং এখানে বলেছেন, কামিং টু দ্য ফ্যাক্টস ইন দ্য ইস্টার্ন কেস, at this stage law of the land on the subject in issue makes our hands tight. অর্থাৎ যেহেতু বিধি ইত্যাদি নেই, কোর্ট is to act according to the confines of the provisions prescribed in the statute. Courts cannot go beyond the statute of pass any direction upon the respondents to adopt such mechanism. আমি যে কথাটা বললাম, যেহেতু এখন বিধিতে নেই, কাজে এই সময়তে কোর্টের পক্ষেও এই নির্বাচনে এটা চালু করা এটা হচ্ছে না। বাট ফর দ্য ফিউচার ইট ইজ ইমপ্লাইড, কোর্ট তারাও ফিল করেছেন ত্রিপুরার যে এই জাতীয় যে ক্রিমিনালাইজেশন, এর থেকে যদি ত্রিপুরার যে নাগরিকদের বা ত্রিপুরার যে নির্বাচনে এই শান্তিটি পবিত্রতা আনতে হয়, এটা দরকার, এটা ওনারা বলেছেন। আরেকটা গুরুত্বপূর্ণ অংশ আমি পড়ে শোনাচ্ছি আপনাদের কাছে। এই যে আজকে শেষ দিন গেল এই নমিনেশন দাখিল করার, বহু জায়গাতে বিরোধী দলের প্রার্থীরা তারা তৈরি হয়েও প্রশাসনের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করার পরও রিটার্নিং অফিসার, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন মানে ডিএম, এসডিএম, বিডিও, ডিজি থেকে শুরু করে সংশ্লিষ্ট থানা, সমস্ত লেভেলের অফিসারদের সাথে যে মানে যত রকমের যোগাযোগ করা সম্ভব তাদেরকে সেরকমভাবে এই যাতে নিরাপত্তা দিতে পারে সে ব্যবস্থা করতে পারে। তারপরও বহু জায়গাতে বিরোধী দলের প্রার্থীরা ব্লক অফিস চত্বরে প্রবেশ করতেই পারেননি, রাস্তায় বাধাপ্রাপ্ত হয়েছে, রক্তাক্ত হয়েছে। এবং শুধু তা নয়, বাড়িতে ফিরে গিয়েও আবার নানা ধরনের এই সন্ত্রাসের মধ্যে তাদেরকে তাদের মোকাবেলা করতে হচ্ছে। সেই জায়গায়ও কোর্ট বলেছে, ইন দ্য লাইট অফ অ্যাবাভ সাবমিশনস, আমাদের সাবমিশনস এটাও ছিল এই যে বাধা দেওয়া, সন্ত্রাস ইত্যাদি, we direct the state civil authorities as well as state election commission to provide adequate security to the candidates willing to submit nomination papers at the place mentioned in the notification of panchayat election. That means for the gram panchayat এবং এই পঞ্চায়েত সমিতি ব্লকগুলোতে আর জেলা পরিষদের ক্ষেত্রে জেলাগুলোতে। ইন ফার্দারেন্স thereof, the state civil authorities shall also ensure the conduct of free and fair panchayat elections in the state of Tripura. কিন্তু অতি দুর্ভাগ্যের সাথে আমরা বলতে বাধ্য হচ্ছি যে কোর্ট, মাননীয় আদালত, তারা এইভাবে সমস্ত ঘটনা বিবেচনা করে, কারণ এই নমিনেশন পেপার যে এখন অবধি যে তথ্য সারা রাজ্য থেকে এসছে, সারা ত্রিপুরাজ্যে 113টা আসন হল জেলা পরিষদে, তার মধ্যে প্রায় 100টা নমিনেশন পেপার বিরোধীরা জমা দিতে পেরেছেন। অর্থাৎ জেলা যেহেতু মহকুমা এই ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে একটু নিরাপত্তা আছে, ওইসব জায়গায় নমিনেশন পেপার দেওয়ার সুবিধা থাকলে, জমা দেওয়ার সুবিধা থাকলে জেলা পরিষদ যেমন হয়েছে অন্যগুলি হতো। স্টেট ইলেকশন কমিশনের কাছে আমাদের দাবি ছিল ত্রিস্তর পঞ্চায়েত, 3 টায়ার, এটাকে বলা হয় 3 টায়ার, ডিস্ট্রিক্ট লেভেল, পঞ্চায়েত সমিতি লেভেল, গ্রাম পঞ্চায়েত লেভেল। তাইলে 3 টায়ারের যে কোনো টায়ারের অফিসে তার নমিনেশন পেপার জমা দেওয়া, এর জন্য আলাদা রুলস লাগে না। এবং জেলা পরিষদের নমিনেশন পেপার জমা দেওয়ার তথ্য বলে জেলাতে হলে সুবিধা হয়। আমরা বলেছিলাম প্রত্যেক জেলা অফিসে একটা কাউন্টার খোলার জন্য, অর্থাৎ সেখানে এডিশনাল আরও বসিয়ে দিলে পরে যাদের এরকম অসুবিধা হচ্ছে তারা সেখানে গিয়ে দেবেন। কিন্তু কমিশন
আমাদের বক্তব্য শুনেন এবং শুনেছি আজকে সকালবেলা নাকি পশ্চিম ত্রিপুরা জেলার মনোনয়নে তিনি নিজেও এই মিছিলে অংশগ্রহণ করে তাদের প্রার্থীদের কর্মীদের উৎসাহিত করেছেন। এতে অন্যায় কিছু নেই। তিনি একজন মুখ্যমন্ত্রী না, একটা রাষ্ট্রীয় দলের নেতা হিসাবে তিনি এটা করেছেন। নিশ্চয়ই এটা দলকে উৎসাহিত করার জন্য প্রত্যেক দলের নেতৃত্ব এটা করে থাকেন, তিনিও করেছেন। এতে গণতন্ত্র শক্তিশালী যদি হয় এইভাবে অংশগ্রহণ করলে পরে গণতন্ত্র শক্তিশালী হওয়ার কথা। কিন্তু তিনি যখন নিজের দলের লোকদের এই মনোনয়নপত্র দাখিলের জন্য মিছিলে হাঁটছেন, আবার এখান থেকে গিয়ে উদয়পুরের মাতাবাড়িতেও নাকি তিনি এরকম মিছিল অংশগ্রহণ করেছেন। কিন্তু চিত্রটা কি আজকে সারা ত্রিপুরা রাজ্যের? আমি কমরেড মানিক দে আমরা সকালবেলা দুজন গিয়েছিলাম আজকে এই নলছর ব্লকে। 11 তারিখ থেকে নলছর ব্লক অবরুদ্ধ। ওদিকে বক্সনগর আমরা যাওয়ার আর সেরকম আমাদের যে চেষ্টা আমরা করতে পারিনি, এত সেখানে তাদের প্রস্তুতি। আমরা ভাবলাম তো নলছর আমরা যাব। পুলিশের আইজি, নির্বাচন কমিশন, সিপাহীজলার জেলা শাসক, সিপাহীজলার এসপি, আরও নিচুতলায় তো আছেই, তাদেরকে জানিয়ে এদিকে পুলিশের এডিজি সহ আমরা আজকে সকালবেলা গিয়ে দুর্লভ নারায়ণ বাজারে সেখানে সমস্ত পঞ্চায়েত প্রার্থীরা সমবেত হয়ে সেখান থেকে গাড়ি করে আমরা রওনা দেব। আমাদের প্রার্থীরা অনেক মহিলা, প্রায় অর্ধেক মহিলা, বেশি মহিলা, সবাই এসছেন, ফর্ম ফিল আপ করেছেন। কিন্তু যে গাড়িগুলো ভাড়া করা হয়েছিল সে গাড়ি একটাও এই প্রার্থীদেরকে নিয়ে যাওয়ার জন্য দুর্লভ নারায়ণপুর বাজার থেকে নলছর এই গাড়িগুলি আসিল। আমি আপনাদের শোনাবো যে কিভাবে এই গাড়িগুলোকে বাধা দেওয়া হয়েছে। বিজেপির সহযোগী শ্রমিক সংগঠন বিএমএস, আমি তার একটা ভিডিও ক্লিপ আমি শুনি আপনাদেরকে। দেখুন, বলছেন আমার বিএমএস এর সকল ভাইয়েরা, একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমি আসলাম। আগামীকালকে কংগ্রেস সিপিএম মিলে আগামীকালকে নলছর বিধানসভা কেন্দ্রে আমাদের বিএমএস এর পক্ষ থেকে 20-25টা গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা নিল তারা। আমার বক্তব্যটা হলো, কালকে আমরা সিপিএম দেরকে একটি গাড়িও দেব না, ওদেরকে আমরা গাড়ি দেব না। আর যে আমাদের বিএমএস এর আন্ডারে আছে ওই গাড়িগুলোর উদ্দেশ্যে বলছি, আপনারা কেউ ওদেরকে গাড়ি দেবেন না। আগে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আপনারা কেউ গাড়ি দেবেন না। আর যদি কেউ গাড়ি দেন, ক্ষতিগ্রস্ত হলে আমাদের কোনো দায়প্রাপ্ত হবে না। ধন্যবাদ। এই হলো শুধু তা নয়, নলছর ব্লক এটা বিশ্রামগঞ্জ থেকে গেলে পরে পদ্মনগর, তারপরে নলছর বৈরাগী বাজার, তারপর এই নলছর বাজার যাওয়ার আগে ডান দিকে যেতে হয়, অল্প রাস্তা। আমরা দুজন রওনা দিয়েছি এখান থেকে। আমরা বিশ্রামগঞ্জের কাছে গিয়ে শুনলাম পদ্মনগরে রাস্তা রক্ষু, ওদিক থেকে গাড়িগুলো পাস দিচ্ছে, কিন্তু এদিক থেকে গাড়ি দেখে দেখে পাস দিচ্ছে।
আমাদের গাড়ি গেলে আমাদেরকে আটকাবে। তা আমরা যদি যেতাম, সেখানে প্রথমে আমাদের সাথে ক্ল্যাশ হবে। আমরা বলি না, তাহলে তো আমাদের উদ্দেশ্য সফল হবে না। আমরা গাড়ি ঘুরিয়ে টকসাপাড়া দিয়ে আমরা চলে গেলাম এই দুর্লভনারায়ণ বাজারে। কিন্তু ওখানে গিয়ে দেখি লোক এসছে, কয়েকশো লোক। আপনি শুনলেন বিএমএস নেতার মুখ দিয়ে 20-25টি গাড়িকে অ্যাডভান্স টাকা দেওয়া হয়েছে, অগ্রিম টাকা দেওয়া হয়েছে। সবাই বলছেন আমরা তো যেতে পারবো না, টাকা ফেরত নিয়ে নিই। সেখান থেকে আমরা জেলা শাসকের কথা বললাম, এই হলো অবস্থা, কি করে আমাদের প্রার্থীরা যাবে। জেলা শাসক মহোদয় তার অসহায়ত্ব প্রকাশ করলেন, স্যার আমাদের দ্বারা আমরা তো গাড়ি পারবো না। এদিকে রাস্তায় রাস্তায় সব তাদের লোক বসিয়ে রেখেছে, ব্লকে কয়েকশো মানুষ বসিয়ে রেখেছে, এবং মুহুর্মুহ খবর পাচ্ছি আমরা নলছরে বোম ফাটাচ্ছি। গণতন্ত্রের মহোৎসব। মুখ্যমন্ত্রী মিছিলে হেঁটে বলছেন, দেখুন আমি মুখ্যমন্ত্রী হয়েও মিছিলে হেঁটে আমরা গণতন্ত্রের জয়গান গাইছি। তো শেষ পর্যন্ত গাড়ি যখন হবে না, আমরা খুবই হেঁটেও যাওয়া যাবে না, প্রায় সেখান থেকে প্রায় 9 কিলোমিটার দূর। কি করব আমরা? সবাইকে বললাম আপনারা একটা কমপ্লেন দিন রিটার্নিং অফিসারের কাছে, নির্বাচন কমিশনের কাছে। আমরা আবার কোর্টের কাছে যাব। আমরা নিরাপত্তা পাইনি, সে ব্যবস্থা করেনি পুলিশ। এরপর আমরা আসলাম ডুকলি। আমাদের সাথে কথা হয়েছিল গতকাল রিটার্নিং অফিসার এবং এসডিপিওর সাথে। একটাই আমাদের মিছিল শুরু হবে ডুকলি আমাদের পার্টি অফিস থেকে। এসেই আমি ফোন করলাম এসপি সাহেবকে, সেখানকার এসডিপিওকে, আমাদের অন্যান্য কমরেডরা। তারা বললেন স্যার আপনারা আরেকটা অপেক্ষা করুন, আমরা এখানে কিছু জটলা আছে আমরা পরিষ্কার করি। প্রথমত আধা ঘন্টা সময় চাইলেন, 1টা থেকে 1:30 বাজলো। আবার 1:30টায় ফোন করলাম, আবার বলল আধা ঘন্টা। আরে আপনি আধা ঘন্টা হলে তো টাইম পেরিয়ে গেলে আমরা কি করে ঢুকবো। শেষ পর্যন্ত যখন 1:45-এ ফোন করলাম, আর তো দেরি করা যায় না, আমাদের যেতেই হবে। কেউ কেউ বলছিলেন এসপি নাকি তখন আমতলী এই থানা চত্বরে ছিলেন। মনে হলো এসপি সাহেব স্বয়ং যে গুরুত্ব দিয়ে সেখানে আছেন, ব্যবস্থা করবেন। তিনি গ্রিন সিগন্যাল দিলেন, স্যার আপনারা এখন শুরু করতে পারেন। আমি বের হলাম, কয়েকশো নারী পুরুষ। কিন্তু যেমাত্র আন্তর্জাতিক মেলা কেন্দ্রের সামনে পৌঁছলাম, মুষলধারে ইট এবং ওই যে হাঁপানিয়া, মুষলধারে মানে ওই ইট বৃষ্টি এবং মদের বোতল। এটাও আপনাদেরকে আমি ভিডিও দেখাচ্ছি। দেখুন রাজপথ, এটা কোনো গলিপথ নয়, কোনো জঙ্গল নয়। এবং দেখছেন পুলিশের কোনো মানে কমতি নেই, শত শত পুলিশ, শত শত পুলিশ, সিআরপিএফ, বিএসএফ, টিএসআর, ত্রিপুরা পুলিশ, মহিলা পুলিশ। হয়তো পুলিশ বলবেন আমরা তো পর্যাপ্ত পুলিশ রেখেছি। হ্যাঁ ঠিক, আমরাও বলছি, তার কোনটা নেই? কোনো দায়িত্বশীল পুলিশ অফিসার নেই এই সমস্ত সমাজদ্রোহীদেরকে আটকানোর জন্য, প্রয়োজনীয় নির্দেশিকা দেওয়ার জন্য, তাদেরকে সেখান থেকে হটিয়ে দিতে। এবং যারা আটকালো আমাদেরকে এই হাঁপানিয়াতে, শুধু সেখানে না,
এর সামনে গিয়ে অনুকূল ঠাকুরের একটা মন্দির আছে সেখানে, তারপরে এই ওএনজিসি, তারপরে ব্লকে ঢোকার সামনে সব জায়গায় সকাল থেকেই ইট পাটকেল লাঠি সোটা নিয়ে সেখানে প্রায় ওরা বসে আছে। তো পুলিশ তো ছিল, পুলিশ নেই তা নয়, কিন্তু কি নেই যে প্রশাসনের, রাজ্য সরকারের সুস্থ নির্বাচন করার জন্য সেই ইচ্ছা নেই। এবং ডক্টর মানিক সাহা যিনি লম্বাচড়া কথা বলেন, তার কথার সাথে এই হলো কাজ। আর ত্রিপুরাজ্যের পুলিশের মহামান্য মহানির্দেশক, আপনি সেদিন শুনেছেন, আমাদের প্রতিনিধিরা গিয়েছিলেন, বলছেন নির্বাচন কমিশন থেকে আমার কাছে কোনো নির্দেশিকা নেই। যাই হোক, নির্বাচন কমিশন নির্দেশিকা এটাও সত্য বলেছেন। নির্বাচন কমিশন আমরা যে কত তারিখ গেছিলাম, প্রথম 13 তারিখ, সেদিনে চিঠি দিয়েছেন। তারপর ওনার কাছে ডেপুটেশন যাওয়ার পর আবার চিঠি দিয়েছেন। প্রয়োজনে সে চিঠিগুলোও দেখাতে পারবো আপনাদেরকে। সুনির্দিষ্টভাবে কোন রাজনৈতিক দল বা প্রার্থী যদি সেরকম নিরাপত্তা বিঘ্নিত হবে মনে করে, সব রকম ব্যবস্থা করার জন্য নির্বাচন কমিশন নির্দেশিকা দিয়েছেন, তাদেরকে যাতে এসকর্ট করে নিয়ে যায় এবং দিয়ে যায়। কিন্তু আমাদের বক্তব্য হল, নির্বাচন কমিশন যদি নির্দেশিকা না দিয়েও থাকে, পুলিশের দায়িত্ব কি? এটা কি নির্বাচন, কি নির্বাচন না? নাগরিকদের অধিকার যদি কোথাও বাধাপ্রাপ্ত হয়, তার সাংবিধানিক অধিকার যদি ক্ষুণ্ণ হয়, তার জন্য কোনো ধারা লাগে না। এটা পুলিশের নৈতিক দায়িত্ব সেই নাগরিকের সে অধিকার সুরক্ষিত করা জন্য দাঁড়ানো। আর আমাদের ডিজি সাহেব কথা বলছেন, এবং আজকে আমরা প্রত্যক্ষ করলাম কিভাবে মদের বোতল, ইট পাটকেল মারছে। আমাদের প্রাক্তন সাংসদ জন্না দাস বৈদ্য এই ইটের আঘাতে ঘায়েল হয়েছেন, আরো অনেক কর্মী এবং 2-3 জন সাধারণ পুলিশ কনস্টেবল, তারাও বেচারারা দাঁড়াতে হবে, কিন্তু অফিসাররা কেউ নেই, কোনো নির্দেশিকা দেওয়ার নেই। এখানে ঘটনা হয়েছে, কুমারঘাটেও এরকম ঘটনা হয়েছে। আমাদের বাকি প্রার্থীরা আজকে যাচ্ছিলেন তাদের কাগজপত্র কেড়ে নিয়ে, যদিও সেখানে প্রতিরোধ হয়েছে, পুলিশ নাকি এটা উদ্ধার করে আবার এদের দিয়েছেন। কিন্তু বহু জায়গায় এরকম, এই তেলিয়ামোড়াতে আমাদের প্রার্থীরা ঢুকতে পারেনি, বামুটিয়া ঢুকতে পারেনি, গ্রীষ্মমুখ থেকে বের করে দিয়েছে। তাছাড়া বামুটিয়া, মোহনপুর, জেরানিয়া, ওল আগরতলা, তেপানিয়া, কল্যাণপুর তো হয়নি। দুর্গা চমনি তো সেদিনই 12 তারিখে দ্বিতীয় দিন আমি নিজে ছিলাম। এবং কংগ্রেসের নেতা সুদীপ রায় বর্মন নেতৃত্বে আজকে প্রায় একই সময়ে সম্ভবত উদয়পুরের তেপানিয়াতে, যে মহকুমাতে ওই সময়তে মাননীয় মুখ্যমন্ত্রী মাতাবাড়ির মিছিলে ছিলেন, সেই তেপানিয়াতে ঢোকার মুখে সেখানে এরকম ইট বৃষ্টির সম্মুখীন হয়েছেন। পুরো খবর আমার কাছে নেই, তবে শুনেছি সেখানে বহু আহত হয়েছেন। এইভাবে এই নির্বাচনটাকে আরেকটা প্রহসনে ইতিমধ্যে পরিণত করেছে। একটা জঙ্গল রাজত্ব এই ত্রিপুরাজ্যের মধ্যে কিভাবে চলছে, আজকে সারা রাজ্যের মানুষ এই মিডিয়ার মাধ্যমে আজকে প্রত্যক্ষ করলেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং কমিশনকে সোমোটু যেখানে যেখানে এরকমভাবে বাধাপ্রাপ্ত হয়েছে, নমিনেশন পেপার জমা দিতে পারিনি, এবং হাইকোর্টও যে অবজারভেশন দিয়েছেন সে মোতাবেক
দ্রুত কমিশন কোনো পদক্ষেপ নেবেন আশা করি। যে আমরা যে দাবি করেছিলাম মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ আরও পিছিয়ে দেওয়ার জন্য, আরও কয়েকটা এক্সটেন্ড করার জন্য, এবং শুধু দাঁড়িয়ে থাকার জন্য, চেহারা দেখার জন্য পুলিশের উপস্থিতি না, সক্রিয় পুলিশের ভূমিকা পালন করে তারা যাতে সাংবিধানিক অধিকার রক্ষিত করতে পারে সে ব্যবস্থা করুন, এই দাবি আমরা জানাচ্ছি।